সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ নিয়ে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানে। গতকালকে শাকিরার চোখ জুড়ানো পারফরমেন্স এবং জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামলো 2026 ফিফা বিশ্বকাপ আসরে। গতকাল মেক্সিকো এবং সাউথ আফ্রিকার ম্যাচের মাধ্যমে আমরা অফিসিয়ালি ঢুকে গিয়েছি 2026 বিশ্বকাপে। গতকালকের ম্যাচটি ছিল অনেক ইতিহাসের সাক্ষী, সেটি নিয়েই আজকে আলোচনা করব। আমাদের সাথে উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। হীরা ভাই কেমন আছেন? জি ভালো। গতকালকে তো আমরা অফিসিয়ালি ঢুকে গেলাম বিশ্বকাপের মধ্যে। জি, তো নানা ইতিহাসের সাক্ষী, রেকর্ডের সাক্ষী হয়েছে গতকালকে প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচটি, মেক্সিকো বনাম সাউথ আফ্রিকার ম্যাচটি। প্রথমে যে সেটা নিয়ে একটু আমাদেরকে বলতেন যে কেমন লাগলো আপনার সেই ম্যাচটা। জি ধন্যবাদ। তো আমরা কালকে যেটা দেখলাম যে আসলে যেটা অনুমেয় ছিল আগে থেকেই, আমরা গতকালকে একটা আলোচনায় বলেছিলাম যে আসলে মেক্সিকান একটা ঝড় বয়ে যাবে এখানে। তো ওই ঝড়ে আসলে এটা কি ঝড়টা কীভাবে তারা সামাল দেয়, তাদের কোচ কিন্তু ব্রোশো বলেছিল যে আমরা মেক্সিকানদের এই আনন্দ ঝড় থামিয়ে দেব এবং তারা একটা পরীক্ষা নেব মেক্সিকোর। আসলে সেরকম পরীক্ষা তারা নিতে পারে না। মেক্সিকো একচ্ছত্র আধিপত্য রেখে একদম পুরো ম্যাচটা, ফুল ম্যাচটাই খেললো। তাদের পাসিং, বল পজিশন, তারপর তাদের অ্যাটাকিং, এবং সবচেয়ে ভালো লাগছে যে কালকে তাদের যে মিডফিল্ড এবং ডিফেন্স এটা এত বেশি কার্যকর ছিল যে সাউথ আফ্রিকা ওরকম করে আসলে সেভাবে আক্রমণই করতে পারে না। আমরা কিন্তু দেখি যে মেক্সিকো গোলমুখের শটের ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে ছিল। 16টা তারা শট নিয়েছে, 16টা শট নিয়েছে। তার এর মধ্যে হচ্ছে যে মেক্সিকোর এটা কালকে স্কোর লাইনটা হচ্ছে মেক্সিকো 2-0-তে জিতেছে। স্কোর লাইনটা আসলে সব কিছু বলে না সব ক্ষেত্রে, কারণ মেক্সিকো যেই খেলাটা হাই প্রেসিং খেলা খেলেছে কালকে, তাতে এই রেজাল্টের মানে স্কোর লাইনটা পুরো ম্যাচের চিত্র দেখায় না। ম্যাচটা যারা দেখেছে তারাই বুঝতে পারবে যে খেলাটা কীভাবে একচ্ছত্র আধিপত্য ছিল মেক্সিকোর। তো এইটা অবশ্যই খুবই বেটার মেক্সিকোর জন্য, পরবর্তী ম্যাচে তাদের উপকার হবে। আর সাউথ আফ্রিকার আমার মনে হয় যে তারা প্রতিপক্ষের মাঠে কি হলো, মানে আপনি তো খেলা দেখেছেন, মানে এটা আমি বুঝতে পারছি না, মানে ওরা কি আসলে ভরকে গেছে কালকে কি একটু মনে হচ্ছিল সাউথ আফ্রিকা একটু মানে কেমন ছন্ন ছাড়া, একটু ছন্ন ছাড়া। হ্যাঁ, মানে সাউথ আফ্রিকার এরকম খেলা আমি সাধারণত দেখি না, যে তারা একদম মানে হঠাৎ করে এইটার মানে হয় না যে একদম ব্যাপাচাকা খেয়ে যাওয়া, মানে খেলতে নেমে এরকম হয়েছে। যে এটা হতে পারে যে তাদের মেক্সিকোর অনেক সমর্থক ছিল, মানে পুরা আজ থেকে স্টেডিয়াম ভরা ইয়ে ছিল ওখানে। আপনি জানেন যে প্রায় 80,000-এর উপরে দর্শক। তারপরে অ্যাজটেকা স্টেডিয়াম যেটা, সেটা কিন্তু বিশ্বেরই সবচেয়ে বড় স্টেডিয়াম। হ্যাঁ, এত বড় স্টেডিয়াম, এত দর্শকদের সামনে কিন্তু মনে হয় সাউথ আফ্রিকার কিছুটা ঘাবড়ে গিয়েছিল। আবার মেক্সিকো তো টেকনিক্যালি অনেক আগানো ফুটবলে সাউথ আফ্রিকার তুলনায়, সেই ক্ষেত্রে মেক্সিকো সেটা তারা দেখাইছে কালকে। তো আমার মনে হয় যে এটা অনুমেয় ছিল, কিন্তু এতটা যে সাউথ আফ্রিকা যে এইভাবে করে যে একদম ডিফেন্সিভ হয়ে যাবে, সাউথ আফ্রিকা বল পজিশন কিন্তু একদম খারাপ ছিল না। মোটামুটি 38%-এর মতো বল ছিল তাদের, 42%-এর মতো, 39%, হ্যাঁ 61% ছিল মেক্সিকোর। কিন্তু এইটাও আসলে বলে না ওইভাবে, এটাও জাস্টিস করে না। কারণ হচ্ছে সাউথ আফ্রিকার যে বল পজিশনটা যে রাখা কাউন্ট করা হয়, সেটা হচ্ছে আপনার কাছে কতক্ষণ ছিল বল। তারা নিজেদের মধ্যে বল দেয়া নেয়া করছে, কিন্তু কখনো মাঝমাঠ পার হয়ে মানে তাদের গোলমুখে যে তারা খেলাটা আক্রমণ সানানো, বা উইং থেকে আক্রমণ, মাঝমাঠ থেকে সরাসরি আক্রমণ, বা এয়ার থেকে ক্রস, মানে কোনোটাই কিন্তু ওইভাবে পারফেক্ট ছিল না সাউথ আফ্রিকার। অপরদিকে কিন্তু মেক্সিকোর কিন্তু বল পজিশন 61% থাকলেও ওরা কিন্তু আমরা দেখেছি পাসিং অ্যাকুরেসি কিন্তু 91% ছিল। এটা কিন্তু খুবই ভালো, কিন্তু খুব তাদের মধ্যে একটা সমঝোতাও কিন্তু খুব ভালো খেলোয়াড়দের মধ্যে দেখা গিয়েছে। খেলোয়াড়দের মধ্যে এটা ছিল। তো এই ম্যাচে তারপরও মনে হচ্ছে যে মেক্সিকোর কিছু ত্রুটিও আমার মনে হয়েছে। যে আমরা পরের ম্যাচটায় যে দেখলাম যে এইভাবে করে সাউথ আফ্রিকার চেক রিপাবলিকের মধ্যে খেলাটা, সাউথ কোরিয়ার সাথে, তো ওই সাউথ কোরিয়ার ওই খেলার মতন এই খেলা কিন্তু, যেটা সাউথ কোরিয়া এবং চেক রিপাবলিক যেই মাপের, তার থেকে মেক্সিকো আরেকটু বেটার, কিন্তু খেলায় কিন্তু ওই রকম ওই প্রভাবটা মানে আমার মনে হয় না। যে তাদের কিছু ভুলও ছিল খেলার মধ্যে। আমার মনে হয়েছে যে তারা অ্যাটাকিংয়ে যে ফিনিশিংটা ওইভাবে করতে পারে না, এবং ওই ফিনিশিংয়ের অভাবে কিন্তু এই স্কোর লাইনটা এরকম দেখাচ্ছে। ফিনিশিংটা হ্যাঁ তাদের দুর্ভাগ্য ছিল, 2টা বল বারে লেগেছে। সাউথ আফ্রিকার গোলরক্ষক
বেশ কয়েকটা দারুণ সেভ করেছে। যেমন গিলবার্তো মোরা, যে হচ্ছে সবচেয়ে সর্বকনিষ্ঠ, তার একটা শট ছিল একদম প্রায় ডি বক্সের বাইরে থেকে, এটা যেভাবে সে সেভ করলো মানে দুর্দান্ত, এটা গোল হয়ে যেত। তো এই ধরনের সেভের কারণে এবং ওই যে ফিনিশিংয়ের কিছু অভাবের কারণে এটা হয়তো 4-0 হয় না, স্কোর লাইনটা একটু বড় হয়। 5-0 ভাই গিলবার্তো মোরা যে কথাটা বললেন, তো সেই সূত্র ধরে যদি আসি, গতকালকের ম্যাচে গিলবার্তো মোরাতে একটা রেকর্ড হয়েছে, জি। আরো অনেক রেকর্ডের সাক্ষী কিন্তু গতকালকের ম্যাচটা হয়েছে। গতকালকে কিন্তু ভাই আমরা দেখেছি যে 3টি লাল কার্ড কিন্তু দেখানো হয়েছে গতকালকের ম্যাচে। এটা কিন্তু বিশ্বকাপের ইতিহাসে একটা রেকর্ড, বিশ্বকাপের প্রথম ম্যাচটাতেই। এটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে এবার কি আসলেই একটা দেখা যাচ্ছে যে খুবই কড়াকড়ি হবে এবার নিয়মকানুনগুলো? এটা হচ্ছে যে কালকের খেলাটায় আমরা শারীরিক শক্তি প্রদর্শনও দেখলাম দক্ষিণ আফ্রিকার। তারা একটা পর্যায়ে ওইভাবে পেরে উঠতে না পেরে, প্রথম 10 মিনিট মোটামুটি দক্ষিণ আফ্রিকা ভালোই খেলেছে, তারপরে পেরে উঠতে না পেরে ওই প্রেসিংয়ের ধাক্কাটা সামাল দিতে না পেরে তারা কিন্তু, এটা হয়ে যায় খেলার মধ্যে, যখন আপনি মাঠে অপোনেন্ট প্রচণ্ড চাপ দিবে, আপনি যখন পারবেন না নিয়ন্ত্রণ রাখতে, তখন কিন্তু শারীরিক শক্তিটা চলে আসে, কারণ আপনি কিভাবে থামাবেন খেলোয়াড়দেরকে। কুনিয়াস যেভাবে খেললো, এই মোরা যেভাবে খেলছে, মানে অ্যাটাকিং তাদের যেভাবে হচ্ছিল, এটা সামাল দেওয়ার জন্য তারা কিন্তু একের পর এক ফাউল করে গেছে। এইটার ফলস্বরূপ কালকে আপনি যেটা বললেন যে অনেকগুলো রেকর্ড, এই রেকর্ডের খাতায় খেলাটা চলে গেছে, কারণ হচ্ছে এই সব কারণেই। উদ্বোধনী ম্যাচে এত লাল কার্ড এর আগে কখনো হয় নাই, যে একটা প্রথম ম্যাচে একদম 3টা লাল কার্ড। তো আপনি জানেন যে প্রথমে সাউথ আফ্রিকার একজন খেলোয়াড়, তারা হচ্ছে বিরতির পরেই লাল কার্ড দেখলো, তারপরে তারা 79 মিনিটে একটা দেখলো, তা এই করে তারা মোটামুটি 82 মিনিটে এটা করে তারা 10 জন থেকে 9 জনে চলে গেছে, মানে ম্যাচ শেষ হওয়ার এটা এক্সট্রা টাইম কত দিল যে 6.5 মিনিটের মতো। তো এই টাইমটা প্রায় 15 মিনিট তারা 10 জন নিয়ে, তো এটা লাগে না, কারণ হচ্ছে এক্সট্রা টাইমে গিয়ে মেক্সিকান একজন খেয়ে গেল লাল কার্ড। তো 3টা লাল কার্ড। তা যেটা রেকর্ড হলো এখানে, আরেকটা হচ্ছে যে মেক্সিকো কিন্তু এর আগে এই বিশ্বকাপের এই 96 বছরের ইতিহাসে মেক্সিকো এই প্রথমবারের মতো প্রথম ম্যাচে তারা উদ্বোধনী ম্যাচে জিতলো। এর আগে কখনো তারা প্রতিটা ম্যাচই হয়তো ড্র হয়েছে না হেরেছে, তো এই প্রথম তারা উদ্বোধনী ম্যাচে জিতলো। এটা একটা তাদের জন্য, তাদের দেশের জন্য রেকর্ড। 3টা লাল কার্ডের একটা রেকর্ড প্রথম ম্যাচে। হ্যাঁ, এটা কিন্তু মেক্সিকোর জন্য একটা অপয়া হিসেবেই ছিল বিশ্বকাপের প্রথম ম্যাচটা। এটা নিয়ে সবাই চিন্তিতও ছিল, তো আমরা কিন্তু সেই বিশ্বকাপের ঐতিহাসিক মেক্সিকান ওয়েভ যেটাকে বলে, আমরা কিন্তু 9 মিনিটে কুইনোনেস মেক্সিকোর যে খেলোয়াড় গোল দেওয়ার পরপরই কিন্তু আমরা 11 মিনিটে দেখলাম যে সেই মেক্সিকান ওয়েভ উঠেছে। তো এটা কিন্তু মেক্সিকান দর্শকদের জন্য খুবই স্বস্তির যে তারা এই রেকর্ডটা আসলে ভাঙলো, তাদের যে একটা নেগেটিভ রেকর্ড ছিল যে বিশ্বকাপের প্রথম ম্যাচ জয়। রাউল হিমেনেজ যখন গোল দিল, তো তখন কিন্তু ফুল মেক্সিকান ওয়েভটা কিন্তু জেগে উঠলো আবার সেকেন্ড গোলটা করার পরে। তো এখানে সবাই বলে যে আপনার অনেকেই, কালকে একজন ইয়াতেও বলতেছিল রয়টার্সের, যে আমাদের দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী হলো ভুবুজেলাটা থেমে গেল পুরাটা, কয়েকজন ভুবুজেলা নিয়ে আসলো, তার ওইটা থেমে গেল এবং মেক্সিকান ওয়েভটা আসলে জেগে উঠলো। মানে মেক্সিকান ওয়েভের সামনে ভুবুজেলা আসলে ভেসে গেল, এরকম একটা ব্যাপার। তো এই রেকর্ডটা। আরেকটা হচ্ছে যে গিলবার্তোর কথা বললাম, যে গিলবার্তো মোরা, সে 17 বছর 240 দিন কালকে হলো তার। এটা হচ্ছে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি কালকে মাঠে নেমেছেন এবং নেমে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও করেছেন। তো এই কয়েকটা এগুলো রেকর্ডটা হলো আর কি কালকে প্রথম ম্যাচে। এইবারে যদি ভাই আসি এর পরের ম্যাচটা, এরপরে কিন্তু আরেকটা ম্যাচ হয়ে আমরা দেখেছি যে সাউথ কোরিয়া, আমাদের এশিয়ার দল, সাউথ কোরিয়ার সাথে চেক রিপাবলিকের একটা, ওই খেলাটাই কিছুটা ব্যালেন্স ছিল। খেলার স্কোর লাইন বলছে যে 2-1 গোলে সাউথ কোরিয়া এই ম্যাচটা জিতে নিয়েছে। সেই ম্যাচটা যদি আমরা একটু অ্যানালিটিক্যালভাবে একটু দেখি। হ্যাঁ, এটা যদি বলেন, প্রথমে হচ্ছে যে সাউথ কোরিয়া যেটা করলো, খেলা আসলে বিশ্বকাপ এমন একটা জিনিস, বা ফুটবলই এমন একটা জিনিস, আপনি এটা ক্রিকেটে যেমন স্কোর লাইন দেখে অনেক কিছু বোঝা যায়, কারণ এটা অনেক ধরনের স্কোর লাইন থাকে, আর ফুটবলে থাকে কি হয়তো এখন অনেক কিছু পরিসংখ্যান দিচ্ছে যে পাসিং, তারপরে বল পজিশন, এগুলোও আসলে অনেক সময় মিন করে না খেলার মধ্যে কি হয়েছে। তো কালকে আমি বলবো যে তাদের স্কোর লাইন ছিল 2-1। খেলাটা কিন্তু আগের ম্যাচের মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচের তুলনায় যথেষ্ট সুন্দর একটা খেলা হয়েছে এবং দুই দলই প্রচুর
বল পজিশন আক্রমণ হতে শুরু করে যেভাবে চেকিয়া যেভাবে ডিফেন্সে খেলেছে, তারা ফুল হাফ টাইম পর্যন্ত কারো কোনো গোল হয় নাই, মানে সমানই খেলাটা ছিল। কিন্তু আমার মনে হয়েছে যে দক্ষিণ কোরিয়ার সেকেন্ড হাফে দক্ষিণ কোরিয়া হচ্ছে তাদের স্ট্যামিনাটা ধরে রেখেছে, তাদের যে দমটা ধরে রেখেছে এবং ওই আক্রমণগুলো একের পর এক করছিল। কিন্তু এটা এর মধ্যে আবার হয়ে গেছে যে মানে তারা একটা স্রোতের বিপরীতে একটা গোল খেয়ে গেল তখন। কারণ খেলা যেভাবে আগাচ্ছিল তাতে মনে হচ্ছিল যে কোনো সময় দক্ষিণ কোরিয়া হয়তো গোল দিয়ে দেবে একটা, তো উল্টা দক্ষিণ কোরিয়া একটা গোল খেয়ে গেল। রাইট সাইড থেকে একটা আক্রমণ ছিল, তো ওখানে হেডে চমৎকার গোল দিয়েছেন তাদের একজন মিডফিল্ডার। তো ওই গোলটা হওয়ার পরে সাউথ কোরিয়ার তাদের যে টেম্পার কিন্তু হারায় নাই, ওই একই গতিতে তারা খেলেছে এবং তাদের পাসিংটা ছিল খুব দৃষ্টিনন্দন, কালকে একেবারে অসাধারণ ছিল। তারা যেভাবে করে মাঝমাঠ থেকে ফরওয়ার্ডরা যেভাবে পাস ধরছিলেন, বুলেট গতির পাস তারা যেভাবে রিসিভ করছিলেন, এগুলো আমরা সাধারণত দেখি যে ব্রাজিল, আর্জেন্টিনা বা স্পেন এই ধরনের খেলা খেলে ম্যাক্সিমাম সময়। সাউথ কোরিয়ার এই টিমটা কিন্তু বেশ দীর্ঘদিন ধরেই কিন্তু একসাথে খেলতেছে। তারপরে তাদের যে অধিনায়ক হিউংমিন সন, সে কিন্তু মানে ইউরোপিয়ান লিগে খেলা অনেক সেরা একটা খেলোয়াড়। তো তার নেতৃত্বে কিন্তু সাউথ কোরিয়ার টিমটা বেশ সুগঠিত হয়েছে, দুর্দান্ত খেলেছে এবং তার আশপাশে যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু তাকে যেভাবে করে সাপোর্ট দিয়েছেন, সে তার নেতৃত্বটা ছিল, তাদের নেতৃত্বের গুণাবলীটা চোখে পড়ার মতন ছিল, যে সবাই একসঙ্গে নিচে নামতে খুব দ্রুত নিচে নামলো, দ্রুত উপরে উঠলো এবং এইভাবে করে তারা ফুল টাইম, মানে বিশেষ করে ফার্স্ট হাফেও তারা অ্যাটাক করেছে অনেক, কিন্তু সেকেন্ড হাফে যেভাবে করে অ্যাটাক করলো তাতে মনে হলো যে মানে তাদের জয়টাই অনুমেয় ছিল এবং সেটাই হয়েছে যে তারা পরবর্তীতে পরপর দুটি গোল দিয়ে এবং ওই স্কোর লাইনটা ধরে রাখে। বিরতির পরে মানে অতিরিক্ত সময়ে যখন খেলা যাচ্ছিল তখন চেকিয়া বেশ কয়েকটা আক্রমণ করেছে, কিন্তু এটা আসলে ওরকম কার্যকর হয় না তাদের ডিফেন্সের কারণে। সাউথ কোরিয়ার ডিফেন্সও ভালো খেলেছে কালকে। তো সাউথ কোরিয়ার খেলা দেখে মনে হয়েছে যে এই গ্রুপে আসলে এখন যেটা হলো যে মেক্সিকো 3 পয়েন্ট, সাউথ কোরিয়া সরাসরি 3 পয়েন্টই, হ্যাঁ, তাদের কোনো পয়েন্ট হারাতে হয় না। তো সাউথ কোরিয়ার এখন চেকিয়ার জন্য সেকেন্ড রাউন্ডে যাওয়া খুব কঠিন হয়ে গেল, কারণ হচ্ছে তাদের পরবর্তী ম্যাচ তো দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকোর সাথে। দক্ষিণ আফ্রিকার সাথে হয়তো ভালো করতে পারে, কিন্তু দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচ বুঝে গেছে আসলে ওই মেক্সিকোর একটা প্রেশার তারা সহ্য করে নিয়ে এসেছে। তো এরপরে ওইটা আরেকটু সহজ হবে, যেটা মনে হয় যে চেকিয়া মেক্সিকো দক্ষিণ আফ্রিকার খেলাটা অনেক কিছু নির্ভর করবে তাদের উপরে। আর মেক্সিকোর সাথে তো একটা কঠিন ম্যাচ খেলতে হবে তাদের চেকিয়ার, এই জন্য। আর দক্ষিণ কোরিয়া যেটা করলো যে তারা তাদের মোটামুটি একটা 3টা পয়েন্ট নিয়ে এখন তারা মোটামুটি একটা ফুরফুরে মেজাজে ভালো একটা অবস্থানে তারা আছে, পরবর্তী ম্যাচগুলো খেলবে। বিশ্বকাপের শুরুটা হয়ে গেছে নানান ইতিহাসের মাধ্যমে। এরপরে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা মুখোমুখি হবে আরেক স্বাগতিক কানাডার সাথে। কানাডাতেও আরেকটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। এরপরে বিশ্বকাপের শেষ উদ্বোধনী অনুষ্ঠানটা হবে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের সাথে। সেই দুটি ম্যাচ নিয়ে এবার আলোচনা করব ভাই। এরপরে তো আমরা আরও দুটো উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখতে যাচ্ছি। তো কানাডা নিয়ে যদি কথা বলি, যে কানাডার সাথে খেলা হতে যাচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার, যারা ইতালির মতো দলকে পেছনে ফেলে বিশ্বকাপ আসছে। তো সেই ম্যাচটা কি কানাডার জন্য খুব কঠিন হবে? কানাডা যথেষ্ট ভালো টিম। এখানে স্বাগতিক যে 3টা দেশ আছে, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তারা প্রত্যেকেই ভালো টিম, এমনিতেই ভালো টিম। আর স্বাগতিক হিসেবে তো তারা একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে। কানাডার টিমে এখন আমরা দেখেছি যে তাদের 3-4টা ডিপার্টমেন্টই, মানে একদম উইং, সেন্টার ব্যাক, মিডফিল্ড, ফরওয়ার্ড, 3টা সাইডই বেশ শক্তিশালী। সেই হিসেবে বসনিয়া তো অবশ্যই অনেক গতিশীল একটা খেলা খেলে। বসনিয়ার অবস্থা ইউরোপে খেলেছে, তারা বললেন যে ইটালিকে হারিয়ে এসছে টাইব্রেকারে। তো ওই কঠিন পথ পাড়ি দিয়ে তারা বাছাই পর্বেও যথেষ্ট ভালোই করেছিল। তো পরবর্তীতে তারা বাছাই পর্বে রানার আপ হওয়ার কারণে প্লে অফ খেলতে হয়েছে। বসনিয়া অনেক বড় টিম, নিঃসন্দেহে কানাডার তুলনায় অনেক শক্তিশালী, কিন্তু যেহেতু স্বাগতিক কানাডা, তাদের ব্যালেন্স টিম, সেখানে আমার মনে হচ্ছে যে খেলাটা একটা জমজমাট খেলাই হবে এবং উভয় পক্ষেরই জয়ের সম্ভাবনা আছে। যদি কানাডা তাদের ভালো নিজেদের খেলাটা খেলতে পারে, তাহলে এই ম্যাচে কানাডার একটা ভালো সম্ভাবনা আছে। আর যদি কানাডা
কোনো ধরনের ভুল ত্রুটি করে কোনো সুযোগ নাই বসনিয়ার সামনে, তাহলে একদম বসনিয়া জিতেই যাবে। মানে বুঝলেন, যে কোনো ধরনের দুর্বলতা কিন্তু ওরা একদম কাজে লাগাবে। লাগাবে। এরপরে যদি ভাই পরবর্তী ম্যাচটা নিয়ে কথা বলি, যে যুক্তরাষ্ট্রের সাথে আরেকটি বিশ্বকাপের শেষ উদ্বোধনী অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রে। এবার বিশ্বকাপে কিন্তু 3টি উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখতে যাচ্ছি। তো সেই শেষ অনুষ্ঠানের পরেই মাঠে নামবে যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ে। সেই ম্যাচটা নিয়ে আর উদ্বোধনী অনুষ্ঠানটি নিয়ে যদি বলতেন যে আমরা। হ্যাঁ, উদ্বোধনী অনুষ্ঠান তো আজকে 1টার সময় ম্যাচ হচ্ছে কানাডা বসনিয়ার মধ্যে। তো কানাডায় একটা তাদের, আপনি জানেন যে এই তাদের সিস্টেমগুলো করেছে যে মাঠকে ক্লিয়ার রাখার জন্য উদ্বোধনী ম্যাচের 1.5 ঘন্টা আগে প্রোগ্রামটা শুরু করবে, এবং এটা আধা ঘন্টা বা 1.5 ঘন্টা হওয়ার পরে তারপরে প্রোগ্রাম শেষ হয়ে যায়। তো কানাডারও ওই অনুযায়ী বাংলাদেশ সময় আজকে রাত 11:30টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে কানাডার টরন্টোতে। ওই ম্যাচের পরে কানাডা আর বসনিয়ার খেলা। আর যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের ম্যাচ হচ্ছে সকাল 7টা বাংলাদেশ সময়, আর ওরাও 1.5 ঘন্টা আগে শুরু করলে এটা হবে সকাল 5:30টায় শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানটা হয়তো 5:15 পর্যন্ত চলবে, 6টার মধ্যে শেষ হবে। এই সময়টা কিন্তু ভাই বাংলাদেশের মানুষের জন্য একটু কষ্টের, একদম ভোরবেলা। সেই সময় অনেক মানে জমকালো একটা উদ্বোধনী অনুষ্ঠান, হলিউডের অনেক তারকারা সেখানে উপস্থিত থাকবেন। তো এইটা একটু বাংলাদেশের মানুষের দেখাটা কি একটু কষ্টের হবে কিনা? আপনার এটা তো আসলে যখন আমেরিকায় বিশ্বকাপ হয়, আমরা তখন তো ছোট ছিলাম 94 সালে, ঠিক সেম ঘটনা। এখন যে টাইমগুলোতে খেলা হচ্ছে তখনও সেম টাইমগুলোতে খেলা হতো। আমরা ছোট সময় আমরা তো ঘুম থেকে উঠতাম ওই 3টা-4টার সময় অ্যালার্ম দিয়ে রাখতাম, বা আমার বাবা আমাদেরকে উঠিয়ে দিত, উঠে তারপরে খেলা দেখতাম। আমেরিকায় যখন বিশ্বকাপ হবে আপনাকে এটা মেনেই নিতে হবে যে আপনি এটা এক ধরনের আনন্দ যে রাত 4টার সময় উঠে খেলা দেখতেছেন, খুব সকালে উঠে, আপনি হয়তো সকালে ওঠেন না, একদম 5টার সময় উঠে খেলা দেখতেছেন, সকালে 8টার সময় খেলা দেখতেছেন নাস্তা করার সময়। তো এটা একটা মজা যে আপনি রাত ভরে খেলা দেখলেন। যখন আপনার দিনের বেলা হয়, এটা তো অনেক সময় হয় আমাদের কাতার বিশ্বকাপে যেটা হয়েছে, যে আপনার একদম দুপুরবেলা খেলা হয়েছে, ওই সময় তো মানুষ কাজে থাকে, আপনার অফিসে থাকলে এটা হয়তো আপনি নিজেকে স্যাক্রিফাইস করে যে একটু কম ঘুমালাম ওইটা করে খেলাটা দেখতে পারেন, কিন্তু অফিস টাইম বা আপনি যখন রাস্তায় থাকবেন তখন তো খেলাটা দেখা যাবে না। তখন তো এই ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের একটা সুবিধা আছে যে আপনি চাইলে একটু কষ্ট করে এই উদ্বোধনী অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। তো যাই হোক, আমরা যে আপনি বললেন যে এরপরে যে ম্যাচটা হবে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মধ্যে, প্যারাগুয়ে কিন্তু যথেষ্ট ব্যালেন্স একটা টিম। তারা আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়ার মতন দলের সাথে ফাইট করে কিন্তু এই বিশ্বকাপে খেলতে এসছে। সেই ক্ষেত্রে প্যারাগুয়ের এই যে বলিভিয়া, চিলি, ইকুয়েডর, এরা কিন্তু কেউ এইবার বিশ্বকাপে পার্টিসিপেট করতে পারে নাই, কিন্তু প্যারাগুয়ে কিন্তু করেছে। তাদেরকেও পেছনে ফেলে তো প্যারাগুয়ে পার্টিসিপেট করতে, প্যারাগুয়েকে একদম যুক্তরাষ্ট্র। হ্যাঁ, প্যারাগুয়ে কিন্তু ভাই, প্যারাগুয়ে তো মনে হয় বিশ্বকাপের অনেক পুরনো অভিজ্ঞ দল, অনেক আগে থেকেই তারা ফুটবল খেলে। প্যারাগুয়ের খেলার ছন্দ, গতি সবই ভালো। যুক্তরাষ্ট্রের যদিও তাদের থেকে ফিফা র্যাঙ্কিং অনেক আগানো, এবং যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ, কিন্তু প্যারাগুয়ে আসলে যে আমরা বলি না, যেমন ধরেন অনেকে বলেছিল যে অনুমেয় ছিল যে দক্ষিণ আফ্রিকা এরকমই খেলাটা খেলবে। হ্যাঁ, কুরাসাওকে বাদ যে তাদের যে খেলার ইয়েটা সবাই ধারণা করছে যে এই লেভেলের, কিন্তু প্যারাগুয়ে কিন্তু ওই লেভেলের দল না যে আপনার একদম ছেড়ে কথা বলবে এরকম বিষয় না। খেলাটা খুবই হাড্ডাহাড্ডি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। অনেকে ভাবতেছে যুক্তরাষ্ট্র একদম ইজিলি জিতে যাবে, বিষয়টা এরকম না। প্যারাগুয়ের সাথে ওইভাবে ইজিলি জেতার কোনো সুযোগ নেই, কারণ প্যারাগুয়ের দুই উইং তারা যেভাবে করে ব্যবহার করে, মাঝমাঠ যতটা শক্তিশালী, ওইখানে যুক্তরাষ্ট্র হয়তো হাই প্রেসিংয়ে খেলা খেলবে, তারা মুহুর্মুহুর আক্রমণে যাওয়ার চেষ্টা করবে, গোল করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে প্যারাগুয়েকে তাদের যদি ডিফেন্স লাইন হালকা হয়ে যায় ভেতর, ওই এটা যদি ডিফেন্সে তাদের দেখেছি আমি, যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে এই ভুলটা করে, তাদের ডিফেন্সে কিছু সমস্যা তৈরি হয়। তো ওই সমস্যাটা যদি তৈরি হয়, প্যারাগুয়ে কিন্তু তখন আর এটা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে। সেক্ষেত্রে ম্যাচটা মানে এনিবডিজ গেম হতে পারে। ধন্যবাদ হীরা ভাই। এই পরবর্তী ম্যাচগুলোতে কারা জয়ী হবেন এ ব্যাপারে জানিয়ে দিন আপনার মতামত, আর পরবর্তী আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই। ধন্যবাদ।